বিসমিল্লাহ গলদ, বিএনপির অনেকগুলি বিসমিল্লাহ গলদ হচ্ছে, তাহলে বোঝা যায় সকালবেলায় বোঝা যায় সারাদিনটা কেমন যাবে। বিএনপির সামনে অনেক তাকে ফেস করতে হবে। অলরেডি তারা মুনাফেক বেঈমানের সমাবেশ করছে এখানে, এটা ক্লাব বানাই ফেলছে, এটা ক্যাবিনেট তো হয় নাই, এটা এটা ক্লাব হয়ে গেছে এটার, ওই যে ওই অনৈতিক লোকজনের ক্লাব হয়ে গেছে। বিএনপির এখনো ভুল কি দেখছেন, আরো 6 মাস যাইতে দেন, তার কি ভুল হবে নিজেরাই শুয়ে পড়বে। ধরতে রাষ্ট্রপতির ডাইজেশন পাওয়ার খুব বেশি, উনি রাষ্ট্রপতি থাকালে ওনার ছবি নামাইছে, আর যারা নামাইছে তার তার কিন্তু অধীনস্থ, তার উপদেষ্টা তারা, সে 2 মাস পরে অপমানিত বোধ মনে করছে। তো এইরকম একটা রাষ্ট্রপতি আমাদের দুর্ভাগ্য, আর জীবনে ভবিষ্যতে কোনোদিনও আসবে না, এখন তো আসেই না। ওনার ডাইজেশন পাওয়ার কীরকম, উনি একটা দাওয়াত পাইছে, সেখানে যাইতে পারে নাই, ওনারা যে সিটি দিছে সেই সিটিটা ড্রাফট করে দিয়েছে ফরেন মিনিস্ট্রি, উনি সাইন করছে। তারপরে এই 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 সাইন করছে, আবার এটা বলতেছে দেখেন যদি তার আত্মমর্যাদা থাকতো। এখন এটা একজন ব্যক্তির উপলব্ধি থেকে বোঝা যায়, কেউ শর্ট দিলে অপমান মনে করে না, কেউ সিম্পলি দিলে আবার একটা জোরে সাউন্ড দিয়ে কথা বলে অপমান করে, আর কে কীভাবে নিবে সেটা হলো তার ব্যাপার। যে রাষ্ট্রপতি মর্যাদার প্রতীক, সে নিজের মর্যাদা রক্ষা করতে পারে, সে রাষ্ট্রের মর্যাদা কী করে রক্ষা করবে। সে বেসিক্যালি সে হলো স্যাটেলার, তার আব্বা মনসুর আলী সাহেবের ক্যামেরাম্যান ছিলেন, সেইখানে এই দেশের নাগরিকও না। তো হাসিনা এটা চয়েস করলো কেন? হাসিনা তো ঘাটের মরা, যে বলার আগে যেন অনুমোদন দিয়ে দেয়, এই ধরনের লোকেরা সিলেক্ট করছে। এটা দুর্ভাগ্য, এই ধরনের একটা রাষ্ট্রপতিকে আমাদেরকে মেনে নিতে হচ্ছে। এখন এই অপমানটা সে অ্যাভয়েড করতে পারতো, সেখানে তার তো স্বাধীনতা আছে, আইনে যাই থাকুক না কেন, সে যদি অপমান বোধ করে তাহলে সে অপমানের চেয়ে গরহাজির থাকা ভালো, সেখানে অনুপস্থিত থাকা উচিত ছিল তার, কারণ সে তো মর্যাদায় মানে না, তার বাসায় তো সে মর্যাদা পায় না। আমরা তো ব্যক্তিগতভাবে তারা জানি তো, এবং সে আমার মামার অধীনেও চাকরি করছে, আমরা জানি তার সম্বন্ধে সব ব্যাপার। তো এখন এটা বলতেছেন আমার সাথে ব্যক্তিগতভাবে তার সম্পর্ক আছে, তো উনি কী ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন লোক তো জানা আছে আমাদের, কিন্তু এই ধরনের লোকগুলির কেন সিলেক্ট করছে? একটা লোকের ছবি নামাই ফেলছে, সে রাষ্ট্রপতি নাম্বার 1 ব্যক্তি আছে, সে যারা নামাইছে তাদেরকে কফিয়ত তলব করার এই সাহস তার, গার্ডস নাই তার। আমরা শাহাবুদ্দিনকে এই আইনের মাধ্যমে প্রেসিডেন্ট দেখি নাই, জাস্টিস শাহাবুদ্দিনের সাহস পেয়েছে কেউ? এবং খালেদা জিয়া দেখতেছে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তো এখন ডিজিএফকে সবাইকে লাগাই দিচ্ছে, তো উনি ভাষণে কী দিবে, ওনাকে বরখাস্ত করে কিনা। শাহাবুদ্দিন সাহেব একবার বলছিলেন, আক্তার ভাই এটা জানা আছে, পরে উনি তার পিছনে ডিজিএফে লাগাই দিল, সে ভাষণ দিলে তো ড্রাফট করবে, সে নিজে নিজে করে ভাঙ্গা সুটকেসের মধ্যে আবার রেখে দেয়। তার মানে স্টোনোগ্রাফার দিলে ডিজিএফে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, তার ভাষণ হিসাবে তার কী ভাষণ দিবে এটা বুঝতে পারতেছে না। কারণ তখনও আমাদের এখানে ডিজিডিএফআই যারা ছিল, ডাইরেক্টর সিএফএ ছিল, আমাদের বন্ধু বান্ধব ছিল, আমরা দেখছি ওদের ঘাম বাইরে হয়ে যাচ্ছে। আমাকে সাথ দাওয়াত দিয়েছে, আমি গেছি, ঘাম কী ব্যাপার বলে, আমাদের তো ডিফেন্স মিনিস্টার বলতেছে কি ভাষণ দিবে, আমাদের বরখাস্ত করে কিনা। আধা ঘন্টা আগেও উনি ওইটা বাইর করতে পারছে না তারা, কারণ সে নিজে নিজে লেখে, আবার যখন লোক আসে তখন সুটকেসটা বন্ধ করে দেয়। তো আমরা শাহাবুদ্দিন মতো এই একই রুলসে তো প্রেসিডেন্ট ছিলেন, তো তার সময় দেখেন না আপনি, এর আগে যারা ছিল এরা দেখেন না বজ্রযোদ্ধ তো হয়েছে, বজ্রযোদ্ধ যখন এরকম দেখছে সে পদত্যাগ করে চলে যাচ্ছে। তাহলে এখানে উনি যখন দেখছে সম্মান ওনার রক্ষা হচ্ছে না, রাষ্ট্রের সম্মান রক্ষা করছে না, উনি নিজের সম্মান তো দূরের কথা, রাষ্ট্রের সম্মান কোনোটাই তো রক্ষা করতে পারছে, তাহলে আমি এখানে থাকবো কেন? পদত্যাগ করলে তো তোমাকে দুনিয়ার কোনো লোক দিয়ে, কোনো রশি দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। সে যদি আত্মমর্যাদা বাঁধে তাহলে উনি যে কোনো সময় পদত্যাগ করতে পারে, এরপরে আবার নিয়োগ হলে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে, এই গভর্নমেন্ট ইমপিচ করতে পারতো অধিবেশন ডাইকা, অথবা রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারতো, কোনোটাই করেন নাই। উনি পদত্যাগ করলে কোনো কারো কিছু জিজ্ঞাসা করা লাগে না, আমি থাকবো না, আমি মনে করছি আমার আত্মমর্যাদা এখানে হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, তো গেল এটা। আর বিএনপি এটা অ্যাভয়েড করতে পারতো, বিএনপি আরেকটা কাজ করতে পারতো, রাষ্ট্রপতির ভাষণটা রাষ্ট্রপতিকে ফিজিক্যালি না আনিয়া তার বক্তৃতা অন্য কাউকে দিয়ে পাঠ করাইতে পারতো, সেখানে সেটা স্পিকার হইতে পারতো, সিপি হুইপও হইতে পারতো, তাইলে অন্তত এটা করা যেত। আর বিরোধী দল যেটা করছে, প্লে কার্ড দেখানো হয়েছে, অপমানজনক কথাবার্তা বলা হয়েছে তাকে, এর চেয়ে আর অপমান কী হবে? এখন অপমান না ধরলে তো কিছুই নাই, আপনি ঝেড়ে ফেলে দিলেন দুলার মতো, যে আমার তো অপমান লাগে না, কী হয়েছে, আমাকে 3টা জুতা মারছে, 2টা তো মাফ করছে। তো এটা এই ধরনের লোক ডাইজেশন, সেই ধরনের লোক, চিন্তাধারা লোক তো অভাব নেই আমাদের সমাজে। কিন্তু এখানে আপনাকে একটা লোককে, এই যে আক্তার ভাই বোধ নিশ্চয়ই, আক্তার ভাই হলে কিন্তু পদত্যাগ করতো তখন, এই অবস্থার এই ফেস করতো না উনি, কারণ ওনাকে আমি যদ্দূর জানি উনি পার্টির বিরুদ্ধেও কথা কইছে অনেক সময় এইসব কারণের জন্য। তো এটা গেল এক। আরেকটা জিনিস কি যেন জানতে চাইলেন যে বর্তমান ক্যাবিনেট নিয়ে, ক্যাবিনেট কেমন? আচ্ছা, আমি ক্যাবিনেটের বিষয়টা বলার আগে একটু বলি যে বিএনপি রাষ্ট্রপতিকে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বিএনপি চায় নাই রাষ্ট্রপতি যেন পদত্যাগ করেন বা তাকে বাদ দেওয়া হয়। কিন্তু আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে রাষ্ট্রপতির মালয়েশিয়াতে সেকেন্ড হোম, দুবাইয়ে তার রেসিডেন্সি, সবকিছু নিয়ে বিএনপি অনেকটা সমালোচনা করেছিলেন। এই বিষয়গুলো বিএনপি তুলে এনেছিলেন যে এই রাষ্ট্রপতি দেশ থেকে
টাকা পাচার করে বিদেশে নিয়ে মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, সেই একই বিএনপি কেন রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেল্টার দিলেন? এখনো তারা রাষ্ট্রপতিকে সংসদে নিয়ে আসছেন সংবিধানের কথা বলে। পাটোয়ারি। পাটোয়ারি ভাই, রাজনীতিবিদরা পাটোয়ারি ভাই, হ্যাঁ, জি পাটোয়ারি ভাই, জি একটা জি সেকেন্ড, আপনি কিছু বলার আগে আপনার মামাটাকে একটু আমি শুনতে চাই, মামাকে চিনেন একটু? এটা হলো গোলাম রহমান। গোলাম রহমান দুদকের কমিশনার ছিল, উনি ছিলেন চেয়ারম্যান। ও, ওনার মামা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তখন আমরা দেখছি থ্যাংক তো। ইউ। আরো অনেক ইতিহাস আমার জানা আছে, সেটা আমি বলতেছি না। তাছাড়া আর ওনার ওয়াইফের সাথেও আমার জানা, উনি স্টাবলিশ চাকরি করতো স্পেশাল বেসের। তো অনেক ইতিহাস আমার জানা, সেগুলি সব কথা তো সব জায়গায় বলা যাবে না। তো সেই জন্য ওনার ব্যক্তিত্ব সম্বন্ধে আমার বহুত জানা আছে। হ্যাঁ, বুঝছেন না, একজন লোক এই দেখতেছে যে যা ইয়ে করার সময় যে মৌলানা খুব বক্তৃতা দিচ্ছে, তো আশেপাশের লোকেরা বলে বুজুর্গান ব্যক্তি খুব। তো ওখান দিয়ে ফ্রজ যাচ্ছে, সে বলছে বা দেখছি কালকে তার বুজুর্গানি, সে তো কালকে রাতে আমার কাছে ছিল এই মাওলানা। তো এখন সেই জন্য আমি ওই যে কত বুজুর্গানকে, এগুলো তো অনেকের তো ইতিহাস জানি, তো এখন সব কথা সব জায়গাতে বলা যায় না। তো সেই জন্য এগুলি আমি এখান পর্যন্ত রাখি। এই আমার প্রশ্নটা ভুলে গেলাম, আবার কি প্রশ্ন করলো। বিএনপি রাষ্ট্রপতিকে কেন রেখেছেন, যে আচ্ছা বিএনপি শুনেন, আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে রা- অস্ত্র পাচারের অভিযোগ করেছে? আক্তারবাড়ির কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি। রাজনীতিবিদরা বলে শেষ কথা বলে কিছু নাই, এটা মুনাফেকের কথা। হাদিসে বলা আছে মুনাফেক বেহেশতের দ্বার পর্যন্ত বুঝবে না, আর রাজনীতিবিদরা বলে শেষ কথা বলে কিছু নাই। এখন বিএনপি তো ওটা শেষ কথা না। এখন বিএনপি দেখতেছে ব্ল্যাকমেল করা যাবে একে দিয়া, তাহলে এরা রাখলে কমফোর্ট ফিল হচ্ছে। কেন হচ্ছে? এদের তো বিএনপি তো আত্মীয় স্বজন লাগে না তার, কারণ তারে দিয়া যা খুশি তাই করাইতে পারবে। তো এই ধরনের লোক তো চয়েস করে, যার জন্য আমরা দেখি অনেক স্মার্ট লোক আছে। এই আক্তারবাদীদের মতো লোকেরা তো করবে না, আরো বহুত লোক আছে বিএনপির মধ্যে স্মার্ট লোক আছে, তাদের না ওই ধরে আনছে কেন? আমরা ভাই, আমি ক্যাবিনেটটা বিএনপি দেখেন, নাই ভাই, আমি বিএনপিতে নাই ভাই। ওটা জানি। আক্তার আক্তার ভাই ওটা জানি, বলছে কি যখন ছিলেন তখনও তো অনেক এখানে এখনো অনেক বিএনপিতে অনেক যোগ্য লোক আছে, তাদের তো আনতেছে না। তাইলে একটা আওয়ামী লীগের সিলেক্টেড লোককে কেন রাখছে? একটা এখানে তো একটা বিএনপির একটা লোকের প্রোভাইড করতে পারতো, তাহলে এখানে কেন রাখছে? কারণ এটা মনে করছে বিএনপির ওই লোকটা হচ্ছে ইনাকে দিয়ে কাজ করা, ওনাকে দিয়ে ব্ল্যাকমেল করা বিএনপির জন্য সহজ, সেই জন্য এই কথাটা করতেছে, এই কাজটা করছে। তারা রাখতেছে কি জন্য? সে তাদের যে হার্মলেস, তো তারা যা বলবে, যদি বলে আপনি রেজিগনেশন লেটার নিয়ে আসেন, সে নিয়ে আসবে। কেন আনবে এই কথা সে বলবে না, এটা ওনার ক্যারেক্টারের মধ্যে নাই। তো সেটার হলো এটা, এটা গেল বাদ। তো এখন ক্যাবিনেটের কথা যেটা বলছেন, ক্যাবিনেটও অনেকটা ওই রকম। যে ক্যাবিনেটে আমরা যেটা দেখছি যে বিএনপির ক্রাইসিসের সময় আক্তার বাইরে মিছিল করছে, এক আজাইয়া উনি বেগম জিয়ার লগে ওখানে দেখা করছে, আমি জানি তো সবই। তো এখন এখানে তখন দেখা যাচ্ছে যারা সংস্কারপন্থী হয়েছে, তারা বেগম জিয়ার টেলিফোন ধরে নাই, বেগম জিয়ার নম্বর তারেক সাহেবের সাদাবাজ বলছে, সেসব লোকগুলি প্রথম বিবেচনায় কি মন্ত্রী হয়েছে, যাতে এতে বুঝি না ওনারা যা বলেন তা ওনারা করেন না। তো বিএনপির কাছে আমরা অনেক আশা করছিলাম, আমরা তত্ত্বাবধায়ক প্রথম হাসিনার কাছে আশাহত হয়ে আমরা আশা বুক বাঁধছিলাম যে এই আমাদের ইউনুস সাহেব আসে আমাদের কিছু উদ্ধার করবে। পরে দেখেছি উনি আরও খারাপ করলেন। এখন দেখা যাচ্ছে যে ইনি আসছে, এই যে রাষ্ট্রপতির প্রথম ভাষণে অধিবেশনে এরকম পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসের জন্ম থেকে হয় নাই। আর রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এরকম কথাবার্তা বা এরকম অপমানজনক কথাবার্তা, এরকম প্লে কার্ড দেওয়া, এটা কোনো সময় হয় নাই। তো তারপরে এটা আমরা দেখতেছি। তো প্রথম দিকে বিসমিল্লাহ গলদ, বিএনপির অনেকগুলি বিসমিল্লাহ গলদ হচ্ছে, তাহলে বোঝা যায় সকালবেলায় বোঝা যায় সারাদিনটা কেমন যাবে। বিএনপির সামনে অনেক ইয়ে তাকে ফেস করতে হবে। অলরেডি তারা মুনাফেক বেঈমানের সমাবেশ করছে এখানে, এটা ক্লাব বানাই ফেলছে, এটা ক্যাবিনেট তো হয় নাই, এটা এটা ক্লাব হয়ে গেছে এটা। ওই যে ওই অনৈতিক লোকজনের ক্লাব হয়ে গেছে, যারা নীতিবান ডেডিকেটেড করছে। গয়েশ্বরচন্দ্রের মতো লোকেরা, ওই যে দুদুর মতো লোকেরা, আলালের মতো লোকেরা, মানাল সাহেবের মতো লোকেরা এখানে কিন্তু স্থান পায় নাই। ইভেন জয়নাল আবদিন সাহেবের মতো লোকও পায় নাই। ইভেন কি জয়নাল আবদিন ফারুক যে আছে, যে যাই বলুক, সে তো 6বার হয়েছে। তাহলে আর জনগণ আপনাকে 6বার আপনাকে স্যাক্রিফাইস করতেছে, আপনি একবারও তার কোনো মূল্যায়ন করতেছেন না। মূল্যায়নটা কিসের ভিত্তিতে করছেন? যদি দেখা যাচ্ছে জনগণের মতামতের ভিত্তি করেন, তাহলে যে সবচেয়ে বেশি ভোট পাইছে তারপর চেয়ে কম পাইছে, এগুলি ক্যাবিনেটে আসার কথা। কিন্তু দেখা যাচ্ছে ওগুলি থার্ড সারিতে আছে। ইভেনকি সিট ডিস্ট্রিবিউশন করার সময় আমরা দেখলাম অনেকেরই, যারা তার অ্যাসিস্ট্যান্ট ছিল তারা ফ্রন্ট লাইনে চলে আসছে, কিন্তু এদেরকে থার্ড লাইনে এদেরকে চেয়ার দেওয়া হয়েছে, সিট দেওয়া হয়েছে। সিট ডিস্ট্রিবিউশনের মতো আমি গাপলাবাজি দেখলাম। মানে এটা অপমান হলে অনেকে বসতো না, চলে আসতো। আক্তার ভাইদের মতো লোক হলে উঠি চলে আসতো যে আমি আমার অ্যাসিস্ট্যান্টের পিছনে কেন থাকবে। যারা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বেশির মাহবুদ্দিন খোকন, 4-5 বার সে ওখানে মহাসচিব হয়েছে, দুদিনে তারা কথা বলছে। তার সিটটা কোথায় ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, তার কোথায় সিটটা অ্যালোকেশন কোথায় হয়েছে। তো এইটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতেছি এরকম। এখন এখন বলবো আমরা প্রথম দিন থেকে এগুলো সমালোচনা করে, আমাদের দুর্ভাগ্য আমরা সব সময় বিরোধী দল। আমরা সত্য কথা বলে বিরোধী দল হয়ে যাই। যখন
খুব মজা লাগছে যখন আমরা আওয়ামী লীগের সঙ্গে কথা বলছি, তারেক সাহেবদের বিএনপির পক্ষে গেছে, তখন খুব মজা লাগছে। এখনও তো মজা নাও লাগতে পারে। তাহলে আমাদের ধর্ম, আমরা এটা সত্য কথাই বলে যাব। আর আর কি জানতে চাচ্ছেন? জি। আচ্ছা, আমি একজন দর্শক একটা মন্তব্য করেছেন, আমি দর্শকের মন্তব্যটা এখানে শো করি যে উনি বলেছেন যে বিএনপির কেউ কাল রাতেও জানতো না যে মন্ত্রিত্ব বাতিল করে বীর বিক্রম মেজর হাফিজ প্রধান স্পিকার এবং আরেকজন যে ডেপুটি স্পিকার হয়েছে ওনাকেও মন্ত্রিত্ব বাতিল করেই করা হয়েছে। এখানে তিনি যেটা বলেছেন যে হয়তোবা প্রতিবেশী দেশ থেকে সিদ্ধান্ত এসেছে, এরকম কি আসলে কোনো সম্ভাবনা রয়েছে জনাব হাকিম পাটোয়ারি? না, আমি ওইভাবে এটা দেখবো না। তবে কথা হলো যেভাবে যে কারণ যেহেতু সিলেকশন ওনাদের করছে, দুইজনকে প্রথমে মন্ত্রী করা হয়েছিল এবং মন্ত্রী বাতিল করে তাদেরকে স্পিকার ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়েছে। ওনার তারেক সাহেবের আশেপাশে অনভিজ্ঞ লোকজনের আছে। কারণ এত 15 দিনের মধ্যে রিসাবল করতে হবে কেন? একটা মন্ত্রীর থেকে একটা মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছে 4টা মন্ত্রণালয়। তো এক হাফে 2 হাফ যোগ করলে মন্ত্রী হয়ে যায়, 3 হাফ হইলে তো দেড় হয়ে যায়। তো এখন একটা 4টা প্রতিমন্ত্রী, তারপরে অ্যাডভাইজার করতে, এখানে এগুলি কোনো দক্ষ লোকের কোনো একটা মুন্সিয়ানা না, এগুলো দক্ষ লোকের যে ক্যাবিনেটের জন্য আগের ফাইলগুলি দেখলে তো পারতো যে কারে কী দেওয়া হয়েছে। এখন 15 দিনের মধ্যে হিসাব করতে হলে 6 মাস গেলে কী হবে? একজন উকিলে একজন আসামিকে জিজ্ঞাসা করছে যে একটা প্রশ্ন করার পরে তার পা কাঁপতেছে। তো বলে তোমার একটা প্রশ্ন করার মধ্যে পা কাঁপতেছে কেন? বলে কাঁপার কি দেখছেন? খালি আরও 2টা-4টা প্রশ্ন করেন, কাঁপতে কাঁপতে শুয়ে পড়বো। তো বিএনপির এখনও ভুল কি দেখছেন? আরও 6 মাস যাইতে দেন, তার কি ভুল হবে নিজেরাই শুয়ে পড়বে।